আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি। পরে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্ম যে দায়িত্ব দিয়েছে তার মর্যাদা রাখবেন তারা। সরকারের প্রধান লক্ষ্য হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, হত্যা নির্যাতনের বিচার করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কার আনা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের মাধ্যমে যাত্রা শুরু করা নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর দিনই শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11:30টায় শহীদ মিনারে শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি সেক্টরে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। অর্থনীতিটা পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। তরুণ দুই উপদেষ্টা জানালেন, রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন দেশ গঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এর আগে সকাল 9:50 সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকার প্রধান হিসেবে অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মন্ত্রণালয় ও বিভাগ বন্টন করা হলো নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রী পরিষদ, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক ও সেতু, খাদ্য, কৃষি, রেল, তথ্য ও সম্প্রচার সহ 27টি মন্ত্রণালয় ও বিভাগ থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এছাড়াও সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, আদিলুর রহমান খান শিল্প, তৌহিদ হোসেন পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, আফম খালিদ হোসেন ধর্ম, মির্জা ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ, মির্জা নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংগঠন। বৃহস্পতিবার গণতন্ত্রকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার কথা জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানানোর শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করা যাবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা বার্তা প্রকাশ পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ককে আরো গভীরে নেওয়ার আশাবাদ। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের যে শঙ্কা
তা কেটে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বিএনপির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই কথা জানান তিনি। বলেন, দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা পেয়েছে, এতে জাতিসংঘের বড় ভূমিকা ছিল। সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। গোয়েন লুইস জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে। Our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব আগামী দিন, এটাই। বাংলাদেশে শুরু হয়েছে নতুন দিন। রাজনৈতিক পট পরিবর্তনে এসেছে নতুন সরকার। নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবর ইতিবাচকভাবে সংবাদের শিরোনাম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায়। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে অনেক আগেই খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন ডক্টর ইউনূস, হয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবেও আবারও গুরুত্বের সাথে উঠে আসলেন সংবাদে। বিশ্ব গণমাধ্যমের সব সংবাদেই অভিজ্ঞ এই ব্যক্তির শান্তিতে নোবেল জয় এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তন ও বিশ্বজুড়ে তা ব্যাপকভাবে গ্রহণ করার বিষয়টি চোখে পড়ে। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, গরিবের ব্যাংকার নামে পরিচিত এই নোবেলজয়ীর লক্ষ্য থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ভয়েস অব আমেরিকা লিখেছে, দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার ইউনূসকে। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়েও কথা বলেছে গণমাধ্যমটি। মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা মওকুফ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে শান্তির আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। দ্বিতীয় এই বিজয়কে প্রশংসা করলেও সহিংসতাকে শত্রু হিসাবে অভিহিত করেছেন তিনি। শেখ হাসিনা শাসনের 15 বছর পর মিস্টার ইউনূসের এই শপথ গ্রহণকে নতুন অধ্যায় হিসাবে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ফারুক হোসেন, আরটিভি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সকাল থেকে সড়কের মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে নতুন সরকারকে বরণ করে নিয়েছে সর্বস্তরের জনতা। এদিকে কেউ সিগন্যাল অমান্য করলেই বাধা দিচ্ছে তাদের, এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। চালকদের মধ্যে কারো ট্রাফিক রুলস ভঙ্গ করার সুযোগ নেই। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগের পর নতুন করে পুলিশের কার্যক্রম শুরু করার নির্দেশনাও এসেছে। চার দিনে পাল্টে গেছে দেশের থানাগুলোর দৃশ্যপট। পুলিশ নয়, এখন সাধারণ ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছে নিরাপদে কাজে ফেরার। শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় কাজে ফিরতে দেখা যায় পুলিশ সদস্যদের। সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও থানায় গিয়ে অভয় দিচ্ছে পুলিশকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বনানী থানা সাধারণ শিক্ষার্থীরা অভয় দিচ্ছেন পুলিশ সদস্যদের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মন দিয়ে শুনছেন তাদের কথা, নিশ্চয়তা দিচ্ছেন জনগণের পুলিশ হয়ে ওঠার। আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ যেমনটা ছিল স্বাধীনতার উত্তর বা পরবর্তীতে জনগণের আস্থার স্থল, রাজনীতির কোনো প্রভাব মুক্তভাবে
পুলিশ আমরা দায়িত্ব পালন করতে চাই। শুক্রবার রাজধানীর 50টির মধ্যে অর্ধেকের বেশি থানা আংশিকভাবে কাজ শুরু করে, তবে ইউনিফর্মে নয়। নিরাপত্তার কথা ভেবে সিভিল পোশাকে কাজে যোগ দিয়েছেন তারা। বনানীবাসীকে জানাতে চাই যে আমাদের যে থানার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। সবাইকে আহ্বান জানাবো তাদের যে কোনো আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় আসবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়। এ সময় তেজগাঁও বিভাগের ডিসিও উপস্থিত ছিলেন। তেজগাঁও ডিভিশনে আপনারা জানেন মোট 6টি থানা, তো 3টি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, ইভেন এলাঙ্গুইত আমার যে অফিসটা, সেটা একদম কিছুই নাই, সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো। তবে হামলায় যেসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইচ্ছা থাকলেও সেসব থানায় এখনো কার্যক্রম শুরু করা যায়নি। তালা ঝুলতে দেখা যায় বেশ কয়েকটি ডিসি অফিসের কার্যালয়েও। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন থানায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সুমন তানভীর, RTV, ঢাকা। আজও দেশের বিভিন্ন শহরে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা সদরের পৌর এলাকা সহ বিভিন্ন উপজেলায় রাস্তায় কাজ করছে আনসার সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র ও রোভার স্কাউটের সদস্যরা। ময়মনসিংহ আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন স্থাপনা ও দেয়ালে লেখা নানা ধরনের মন্তব্য, স্লোগান মুছে পরিষ্কারও করছেন তারা। গাইবান্ধার সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র রোভার, BNCC ও আনসার সদস্যরা। এতে সড়কে নেই কোনো যানজট। বান্দরবান পৌরসভা এলাকাতেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। রাজধানীর পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী বিলাল হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, জানাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের কি কি প্রত্যাশা রয়েছে? হাবিবা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু 15 বছরের একটি সরকার পতনের পর কিন্তু সাধারণ মানুষের একটি স্বস্তি ফিরেছে। কী ধরনের বাংলাদেশ তরুণ প্রজন্ম এবং সাধারণ প্রত্যাশা করছে তার যদি একটা উদাহরণ আপনাকে দিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে জায়গাটা দেখছি, আপনি দেখে যে সড়কের যে শৃঙ্খলা একটি ফিরে এসেছে। সাধারণ যে তরুণরা, আপনি জানেন যে রাজধানীতে কিন্তু এখন পুলিশ শূন্য হচ্ছে। পুলিশ শূন্য রাজধানীতে কিন্তু বোঝার উপায় নেই যে রাজধানীতে এখনো পুলিশ শূন্য আছে। সাধারণ তরুণরা কিন্তু তারা রাস্তায় নেমেছে, তারা প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না, তাদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন। তো আমরা কিন্তু আসলে সাধারণ মানুষ, পাশাপাশি তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি। তারা এমন একটি বাংলাদেশে তারা যেটি বলছেন যে এতদিন যাদের কথা বলার অধিকার ছিল না, সেটি যেতে মানুষ তাদের ফিরে পায়। পাশাপাশি আমরা জানি যে বাংলাদেশে বিগত বছরের লাগামহীন দুর্নীতির কারণে সকল পণ্যের দাম বেড়েছে। এছাড়া দেশের থেকে বিদেশে টাকা পাচার হয়েছে। তরুণ প্রজন্ম যেটি বলছে, এমন যাতে আর কোনো ব্যক্তি না করতে পারে, সেই জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার যাতে এই বিষয়গুলোকে কঠোরভাবে দৃষ্টি দেয়। পাশাপাশি যারা আসলে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে সেই সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা, তারই পাশাপাশি যে সকল পুরো রাষ্ট্রে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরো রাজনৈতিকরণ যে একটি বিষয়, সাধারণ মানুষের যে অভিযোগ ছিল সেটি যাতে না হয় পুনরায়, সেটিও কিন্তু তরুণ প্রজন্ম চাচ্ছেন। যে পাশাপাশি আপনাদেরকে আমরা আরেকটি কথা বলি, যারা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন যেই বিশেষ করে ক্যাম্পাস রাজনীতিতে অনেক বৈষম্যের শিকার হয়েছেন। কারণ রাজনৈতিক যারা ছিল তাদের কারণে সাধারণ শিক্ষার্থীরা হলে আবাসিক আসন থেকে শুরু করে কোনো কিছু তারা পেত। তারা যেটি বলছেন যে হলগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করে যে সকল ছাত্র যারা বেপরোয়া হয়ে ওঠে তাদের বিরুদ্ধে যেটা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার কঠোরভাবে দৃষ্টি দেবে। আপনাদেরকে আমরা রাজধানীর যে বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা যে সকল যেভাবে আসলে বিভিন্ন সড়কে চাঁদাবাজির কারণে যে নিত্যপণ্যের দাম যে বেড়েছিল, এই যে নিত্যপণ্যের দাম যাতে আর না বাড়ে, যে সড়কে যে শুধু সড়ক না পুরো দেশে যাতে আর কোনো প্রকার নৈরাজ্য তৈরি না হয়, সেটি কিন্তু এমন বাংলাদেশ কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম। তো এই ছিল রাজধানী সাইসার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
শিক্ষার্থীদের আন্দোলনে মৃত রংপুরের শিক্ষার্থী আবু সাইদের কোনো ভাস্কর্য না বানানোর অনুরোধ জানিয়েছেন তার বাবা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার জন্য যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে সাইদ যেন আখিরাতে শান্তি পান এমন কাজ করতে হবে। কল্যাণমুখী কাজের মাধ্যমে সাইদকে সবাই মনে রাখে সেই আহ্বান জানান তার পরিবার। এছাড়াও আবু সাইদের আত্মার শান্তির জন্য দোয়া চায় তার পরিবার। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেয়া 3 জন বাদে বাকি সবাই বৈঠকে অংশ নিয়েছেন। সহকর্মী আশিকুল আলম আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল জানাবেন যে ক্যাবিনেট ব্রিফিং এর বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেটি কিন্তু বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো হতে চলছে, বৈঠক চলছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখছিলাম যে যারা এখানে এসেছেন তাদের মধ্যে প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ সহ প্রায় 27টি বিভাগ মন্ত্রণালয় তার অধীনে রেখেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এবং জনাব আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়, জনাব হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সভা মন্ত্রণালয়, এবং জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এবং শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং ডক্টর খালিদ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবং সবচেয়ে বেশি যেটি আলোচিত সেটি হচ্ছে যে যারা ছাত্রদের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন, তাদের মধ্যে নাহিদ ইসলাম কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে দেওয়া হয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং এটি কিন্তু একটি জনগণের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিন ধরে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি দেশে চলছিল, সেটিকে কেন্দ্র করে গতকাল যে শপথ অনুষ্ঠান হয়ে গেল, এবং তারপর যে আজকে তাদের যে বৈঠক, এটি কিন্তু একটি অলিখিত বৈঠক। এবং এই বৈঠক কিন্তু হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই বৈঠকে তারা বসবেন, এবং তারপর হয়তো আগামী রবিবার থেকে পুরোপুরিভাবে তারা কিন্তু মন্ত্রণালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীল একটি পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব কিছুতে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন আমরা সবাই গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটুকু জেনেছি যে বৈঠকটি শেষ হবে, এবং তারপর তাদের পক্ষ থেকে যারা আছেন, যারা উপদেষ্টা রয়েছেন, তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। এরপর হাবিবা, আপনাকে আরও বিস্তারিত আমি জানাতে পারবো। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ আপনাকে। বৈদেশিক মুদ্রা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ পটুয়াখালীর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে বরিশাল থেকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় তার প্রাইভেট কার থেকে তাকে সহ এসব জব্দ করা হয়। মেজর রাশেদ জানান, হারুনুর রশিদ পরিবার সহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বরিশাল শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে। এ সময় বস্তা ভর্তি ব্যাগ থেকে $10,000 সহ প্রায় 44 লাখ টাকা ও 50 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আওয়ামী দুঃশাসন দূর হওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে সবজির দাম। ডজনে 15 টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। এদিকে রাজধানীর শান্তিনগর বাজারে চলা অভিযানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সেলিম মালিকের রিপোর্ট।
আওয়ামী সরকার সরকারের সময়ে ভেঙে পড়ে বাজার ব্যবস্থাপনা। মহাসড়কে পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারের প্রতিটি পর্যায়ে চাঁদাবাজি আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাগামহীন হয়ে ওঠে নিত্যপণ্যের দাম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর বাজার দরে যেন পতন ঘটতে শুরু করেছে, কমেছে বেশ কিছু পণ্যের দাম। গত সপ্তাহে আমি করলা উঁচা ছিল 100 টাকা, 80 টাকা, এই সপ্তাহে 60 টাকা 70 টাকা দিয়েছে। আবার চিচিঙ্গা আছে 40 টাকা 50 টাকা, বেগুন গোলটা আছে 80 টাকা কেজি, আর লম্বা হলো আপনার 50 টাকা 40 টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে বাদামি ও সাদা ডিমের দাম ডজনে কমেছে 15 টাকা। লাল ডিম ছিল 160 টাকা, এখন হয়েছে 145 টাকা, অর্থাৎ লাল ডিমে 15 টাকা ডজনে কমছে। ডিমের আমদানি আছে না, চাঁদাবাজি এখনো আমি পাই নাই, আমরা পাই নাই। কমেছে মাছের দাম, ব্রয়লার মুরগিতে কমেছে 10 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা বেচছে, এই সপ্তাহে 170 টাকা। চিংড়ি মাছ নদীরটা আগে বেচছি 1500 টাকা কেজি, এখন বেচতেছি 1300 টাকা কেজি। এই বাইম মাছ 1200 টাকা কেজি বেচছি, এখন বেচতেছি 1000। এই ইলিশ মাছ কেজি বেচছি 2200, এখন বেচতেছি 1700 1800। ক্রেতারা বলছেন বাজারকে বাগে আনতে সিন্ডিকেট ভাঙা জরুরি। বাজারের মূল্যবৃদ্ধির একটা মূল কারণ কিন্তু সিন্ডিকেট। যখন আমরা ক্ষেত খামার থেকে সবজিটা আসতে পথে তাকে যে পরিমাণ চাঁদাবাজি করতে হয়, এটা তো সে তার মূল্যের সঙ্গে যোগ করে ফেলে। সো এই সিন্ডিকেটটা ভাঙা খুব জরুরি। এবং যেসব সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। রাজধানীর শান্তিনগর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক জানান, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাজার ব্যবস্থাপনা সংস্কারেও ভূমিকা রাখা উচিত শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে। আমরা সেই সত্যকে সত্য বলতে চাই, যেটা কালো ছিল সে কালোকে কালো বলেই আমরা সেটা দেখাবো। এইটাই আসলে আমাদের এই পরিবর্তন। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। আইসিটি অফিসারদের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালুর জন্য চূড়ান্ত প্রস্তাব 1 মাসের মধ্যে অনুমোদন করা সহ 13 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আইসিটি অফিসার্স ফোরাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আইসিটি মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তারা। এ সময় বক্তারা জানান, কোনো রকম বদলি, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ ও আইসিটি সার্ভিস তৈরি না করে একটি লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় আইসিটি পেশাজীবীরা। তাই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে তাদের দাবি পূরণ করার আহ্বান জানান বক্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বক্তব্য ছড়িয়ে দিতে হবে পুরো ক্রীড়াঙ্গনে। লেজুর ভিত্তি অযোগ্য লোকেরা বছরের পর বছর থেকে গেছেন বড় বড় সব পদে। দীর্ঘ সময় পদ আঁকড়ে রেখে অকেজো করেছেন ফেডারেশন ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে। এমন মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠন খন্দকার জামিল উদ্দিন। পুরো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর এখনই সময় বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রীড়াঙ্গনের রাজনীতি বা রাজনীতির ক্রীড়াঙ্গন দুটি বিষয় সমার্থক বলা চলে। কখনো কখনো শুধুই রাজনৈতিক বিবেচনায়, আবার কখনো কখনো লেজুর বৃত্তি করে ভোল পাল্টে অনেক অযোগ্যরাই থেকে গেছেন বড় সব পদে। দীর্ঘ সময় ধরে এমন সব বাস্তবতা দেশের ক্রীড়াঙ্গনকে পিছিয়ে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অধরা, যুগে যুগে যোগ্যদের অবহেলা আর ক্রীড়াঙ্গন থেকে দূরে ঠেলে দেওয়ার খেসারত আন্তর্জাতিক অঙ্গনে দিতে হচ্ছে বাংলাদেশকে। যোগ্যতা ছিল যারা, কিন্তু বোর্ডে স্থান পায়নি, এরকম ক্রীড়া ব্যক্তিত্ব, এরকম ক্রীড়া সংগঠক, সে যেই হোক, যেই দলেরই হোক, রাজনীতিমুক্ত যোগ্য লোকদের সমন্বয়ে আমি একটা বোর্ড দেখতে চাই। এই যে ছাত্ররা আন্দোলন করে যে একটা নতুন বাংলাদেশের সূচনা করলো, সেই নতুন বাংলাদেশ যাতে এই যোগ্য ক্রীড়া সংগঠনের হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বক্তব্য ছড়িয়ে দেয়া হোক ক্রীড়াঙ্গনে, পুরো ক্রীড়াঙ্গন হোক বৈষম্য মুক্ত। আন্দোলনে এত মানুষ, যে সাধারণ মানুষ যোগ দিল, এটার কারণটা কি? সব ক্ষেত্রেই একটা হতাশা কাজ করেছে। যোগ্য লোকেরা যোগ্য জায়গায় ছিল না। সেটা ক্রীড়াঙ্গনে তো সবচেয়ে বেশি আমরা প্রকট আকার দেখেছি, ক্রিকেট বোর্ডে, ফুটবল ফেডারেশনে, অন্যান্য জায়গায়। সুতরাং এই যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা তো আসলে এই বৈষম্যের কারণেই হয়েছে। মেধার ভিত্তিতে যেরকম ছাত্ররা বলেছে সব জায়গায় ছাত্রদেরকে স্থান দিতে হবে, ঠিক একই রকমভাবে ক্রিকেট বোর্ডও এর ব্যতিক্রম না। ক্রিকেটও মেধার ভিত্তিতেই নিয়োগগুলো হতে হবে। দ্রুতই সব ফেডারেশনগুলোতে আন্তর্জাতিক নিয়ম মেনে সংস্কারের তাগিদ এই সংগঠকের। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা। খেলার খবর। অলিম্পিক। প্যারিস অলিম্পিকের 13তম দিন শেষে
মেডল টেবিলের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 30 স্বর্ণসহ মোট 103 পদক নিয়ে শীর্ষে রয়েছে দেশটি। 29 স্বর্ণ নিয়ে দ্বিতীয় অবস্থানে চীন। দেশটির নামের পাশে রয়েছে মোট 73 পদক। মেডল টেবিলের এই দুই দেশের আশেপাশে নেই অন্য কেউ। 18 স্বর্ণসহ 45 পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এছাড়াও স্বাগতিক ফ্রান্স 14 স্বর্ণ, 19 রৌপ্য ও 21 ব্রোঞ্জ নিয়ে আছে চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে আছে ব্রিটেন, 13 স্বর্ণ, 17 রৌপ্য রয়েছে তাদের নামের পাশে। এরপরই সমান 13টি করে স্বর্ণপদক নিয়ে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে কোরিয়া ও জাপান।